গাজীপুরে একজনকে হত্যা করা হয়েছে তাদের জন্য, খুবই হত্যা করা হয়েছে প্রকাশ্য জনকে। যদি আজকে ইসলামী শাসন থাকতো, যে হত্যা করেছে তাকেও যদি প্রকাশ্যে হত্যা করা হতো, বাংলাদেশে আগামীতে কোটি টাকা দিয়েও হত্যাকারী খুঁজে পাওয়া যেত না। কাজেই বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র পথ ইসলাম। আজকের মানুষজন, আজকের জাতি তাকিয়ে আছে ইসলামপন্থী নেতাদের দিকে। আজকে বদ্রীবাসীদেরকে, নাগপুরবাসীদেরকে এবং শাহজাদপুরবাসীদেরকে বলে যাই, আপনারা যদি চাঁদাবাজদের ভোট দেন, দর্শকদের ভোট দেন, খুনিদের ভোট দেন, মনে রাখেন কি আমাদের ময়দানে আপনাদের আমল নামায় এইগুলো কিন্তু যোগ হয়ে যাবে। সাবধান, সাবধান। মানুষকে সতর্ক করা আপনাদের দাবি, আপনাদের অধিকার আছে, আপনার দায়িত্ব আছে। মানুষকে সচেতন করুন। আপনি যাকে ভোট দিবেন সে নির্বাচিত হয়ে যদি চাঁদাবাজ প্রতিষ্ঠা করে, দুর্নীতি করে, খুন করে, এদেরকে যদি সহযোগিতা করে, এর সমান ভাগী কিন্তু আপনি হবেন। তাই আপনাদের প্রতি আহ্বান জানাই, আগামী দিনে জাতির যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে এখন থেকেই দেশের আনাচে কানাচে প্রতিটি পাড়া মহল্লায় হাতবাসের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব দামাত বারকাতুহুম। হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব দামাত বারকাতুহুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا أقيم الدين صدق الله العظيم। উপস্থিত আজকে এই গণসমাবেশে ভারত বাংলার লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশে সুযোগ্য সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, উপস্থিত জামাত ইসলাম, খেলাফত মজলিস, এনসিপি সহ সকল নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, উপস্থিত সাদাতপুর, এনায়েতপুর, আমার ইসলামী সোনালী সমাজগড়ার বৃত্ত কাফেরা, সকল ভাইরা। বক্তৃতা নয়, আমি একটু গল্প করব। আপনারা জানেন ব্রিটিশ থেকে শুরু করে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ধাপে ধাপে পৃথক হওয়ার পিছনে মূল কারণ ছিল তিনটা। একটু জোরে বলেন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কিন্তু এগুলো আমরা এই স্বাধীনতার 54 বছরে পরিপূর্ণ পাইনি। কারণ কি? উদাহরণ পেশ করব। এটা হলো জিনে ধরা রোগীর মতো। আপনারা জানেন যখন কোনো রোগীকে জিনে ধরে, এই জিন কিন্তু রোগীর সর্বাঙ্গ ব্যবহার করে, কথা কয় না। আমরা দেখতে পেলাম এই মানবিক মর্যাদার সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার পিছনে মূল কারণ হলো আমার এই পুরা বাংলাদেশের ভূখণ্ডে ভারত নামক দৈত্য জিন আস্তাসি করেছে। কোন সন্দেহ নাই এর ব্যাপারে। এটাই হলো মূল কারণ। এক সময় এক একজনের পরে এই ভূত বা ইন্ডিয়ার ভূত তাসির করে। যেমন বিগত 17 বছর তাসির করেছিল আওয়ামী ভাইদের উপরে, কথা বলে এমন ভূত তাসির করেছে যা সারানোর মতো কোনো কবিরাজ না। কিছু কিছু ছোট ছোট কবিরাজ চেষ্টা করেছিল, তার মধ্যে একটা বিএনপি, কিন্তু কেমন ফু দেয় বালুর টাকা সরে। তারপরে কি দেখলাম? এই ভারতীয় ভূতকে সারানোর জন্য একটা শক্ত কবিরাজ আসলো, ছাত্র জনতা এমন ফু দিল, তার সাথে মারেফাতের ফু দিল আমাদের পীর সাহেব চরমনায়। এক ফুটে দিল্লির ভূত দিল্লিতে গিয়ে গেল। কিন্তু ভূত যদি বেশি দুষ্ট হয়, এই ভূত যদি রক্তে মাংসে মিশে যায়, সারানো বড় কঠিন।
দিন। তো বা ইন্ডিয়ান বুথ তো সবসময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। এই বুথ তখন চিন্তা করলো এখন কি করা যায়, যে ইউনূস আসছে এটা সম্ভব না। তখন এখান থেকে আবার একটু নজর দেই, এরা আস্তে আস্তে নজর দিল আবার বিএনপির। এই নজর দিয়া কি করলো, যখন জিনের রোগী বেশি মাতোয়ারা হয় দেখবে নিজে নিজে খামসা খামসা করে সবকিছু ভেঙে ফেলে। যখন এই বিএনপির উপরে এই ইন্ডিয়ান জিন তাসির করলো, আমরা দেখতে পেলাম পাথর দিয়ে মানুষ মারা শুরু করলো, সাংবাদিকের গলায় ছুরি দেওয়া শুরু করলো। তবে চাঁদাবাজির একটু আপডেট হয়েছে, আগে হয়তো ধনী মানুষের কাছে, এখন আমার জ্ঞান না, সিএনজির কাছে কথা কয় না। এইটা হলো ইন্ডিয়ান ভূত। প্রিয় ভাইরা আমার কথা সংক্ষেপ, এই ইন্ডিয়ান ভূতকে যদি চিরতরে একবারে শেষ করতে চান, এখন একটার কোনো বিকল্প নাই। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে, সকল মসজিদ মাদ্রাসা ঐক্যবদ্ধ হয়ে এমন ছাড়া দিতে হবে যাতে ইন্ডিয়ান ভূত আর বাংলাদেশে না আসতে পারে। আর একটা কথা বলছি, দাঁড়া। কিন্তু আমি আমার দেশের প্রান্তীয় সাড়ে 10 আলেমদেরকে বলবো, এক শ্রেণীর আলেম আছে আমাদেরকে আবার কোটা হিসেবে ব্যবহার করে। কোটা ছিলেন না, কোটা কি করে এই ফল করে, কিন্তু কোটার ভাগ্য ফল ঘটে না। এই কোটা দিয়ে করে কোটাকে দূরে নিক্ষেপ করে, ঘরওয়ালা ঘরে গিয়ে আরাম মতো ফল খায়। আমাদেরকে কোটা বানাইয়া ওরা আরামে ফল খায় আর আমাদের ফাঁসি দেয়, আমাদের জেলে নাই। কথা বলে আর কারো কোটা হতে চাই না। আর একটা কথা বলবো, বেশি না, এবার একটু আওয়াজ তোলেন। আমাদের সেক্ষেত্রে নায়েব আমির সাহেব একটা কথা বলছেন, একটু কানতে বলছেন, 1 নম্বর 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল ফলে না, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর পীরের কাছে 1 নম্বর মুরিদ হয় না, ঠিক 2 নম্বর নেতার কাছে 1 নম্বর দেশ হতে পারে না। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, এখন করণীয় কি, আমাদের বর্তনীয় কি? আমাদের করণীয় হলো আসুন আমরা এবার আওয়াজ তুলি, এবার সংগ্রাম, দেশকে নতুন করে বিনির্মাণ করার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশকে কোরআন সুন্নাহ পরিচালনা করার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশকে হাত পাকার বাতাসে ঠান্ডা করার সংগ্রাম, এবারের সংগ্রাম বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার সংগ্রাম। প্রিয় খুকনিবাসী ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে ধরছি, আপনাদের হাতে ধরছি, যে যেখানে থাকেন বাবারে, তুফান আসলে কিন্তু সবার ঘরেই লাগে। ইসরায়েলের টার্গেট 3, আমেরিকার টার্গেট 3, ইন্ডিয়ার টার্গেট 3। যখন ইন্ডিয়ার নজর আসবে, ভবিষ্যৎবাণী করে গেলাম, দেখে রাখেন, একদিন বাংলাদেশকে ওরা ফিলিস্তিন বানাবে আর ইন্ডিয়া হবে আমাদের ইসরায়েল। অতএব আসেন ভেদাভেদ ভুলে যাই, কে তবলি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে এনসিপি, কে নাগরিক পার্টি, কে ছচিনা, এবার দেশ মানবতা ইসলামের জন্য এক হতে চায়, এক হতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ তালুকদার। প্রভাষক আলহাজ মাওলানা আব্দুস সামাদ তালুকদার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়তপুর শাখা কর্তৃক আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি
এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামনে অবশিষ্ট তাওহীদি জনতার এক অংশ, আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত কথা হলো, ইসলামী আন্দোলন গতানুগতিক দল নয়, গতানুগতিক রাজনৈতিক প্রেক্ষাপট নয়। ইসলামী আন্দোলন আমরা করি, এটাই ইবাদতের আন্দোলন। ইবাদতের উদ্দেশ্যে আমরা ইসলামী আন্দোলন করি। এই আন্দোলনের অবশ্যই উদ্দেশ্য আছে এবং লক্ষ্য আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, কিন্তু ইসলামী আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ভিন্ন, যা আমরা জানি না। অনেকেই যা না জানার কারণে ইসলামী আন্দোলনকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন কথা বলে থাকি। বিশ্বাস চরমনাই সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকি, কিন্তু বিশ্বাস চরমনাই আপনারা দেখে এসেছেন মরহুম বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই দায়িত্বে অধিষ্ঠ আছে, কখনোই কারো কাছে মাথা নত করে নেই, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের সাথে হাত মিলায় নাই। একটা উদ্দেশ্য হলো, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রেজামন্দি। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কি ভাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটা হলো ইসলামী আন্দোলনের উদ্দেশ্য। 2 নম্বর ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো এই দেশে এই আইয়ামের জাহেলিয়াতের যুগের মানব রচিত সংবিধানের পরিবর্তন ঘটিয়ে, মানব রচিত আইনের পরিবর্তন ঘটিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করাই ইসলামী আন্দোলনের লক্ষ্য। বিধায় এই লক্ষ্যের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কোরআনে কারীমের এবং সর্বস্তরের জনসাধারণকে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে এক পথে এক মতে এসে হাত পাখার নির্বাচনে হাত পাখাকে শক্তিশালী করে আগামী সংসদে বাতিলের বিরুদ্ধে কথা বলার, উচ্চ স্বরে আওয়াজ দেওয়ার লক্ষ্যে আপনাদের সকলকে, আমাদের পার্টিদেরকে বিজয় করার জন্য আহ্বান জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে টানছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি মহতারাম জেলা আমির হুজুরকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানীয় সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনাদপুর থানা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এনাদপুর থানা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য, সাবেক সফল সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা জনাব মহতারাম মুফতি মহিবুল্লাহ, জনাব মুফতি মহিবুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال سبحانه وتعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع بلسانه وإن لم يستطع بقلبه، ذلك ضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. فقال الشاعر: اللهم नारे तकबीर की आवाज फलक में उठा लो, उनकी आवाज से जमीन की सारे बत्तियों को हटा दो। ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি
উপস্থিত রয়েছেন বাংলার 18 কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এবং বঙ্গ অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর হুজুর চরমনাই। উপস্থিত রয়েছেন আমাদের সিরাজগঞ্জের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভাগীয় রাজশাহী বিভাগীয় সংগঠনের সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রম বিষয়ক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়ানোর ক্ষেত্রে যখন ছাত্র জনতা রাস্তায় যখন 1 জুলাই যখন নামলেন, সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি 5 জুলাই সর্বপ্রথম বললেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী যেই দাবি, কোটা বিরোধী যে আন্দোলনের যে দাবি, যৌক্তিক দাবি, তাদের সর্বপ্রথম সমর্থন দিয়েছেন পীর সাহেব চরমনাই। তাই ধারাবাহিকতায় আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের আমার কাম রাস্তায় নেমে এসেছিলাম ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করার জন্য। আমাদের সেদিন ভূমিকা ছিল, আমার ভালো মনে পড়ে 18 জুলাই যখন সারা দেশব্যাপী পীর সাহেব চরমনাই যখন ঘোষণা দিলেন, তোমরা সকলেই ছাত্র জনতার পক্ষে ব্যানার সহকারে তাদের নির্যাতনের প্রতিবাদে তোমরা রাস্তায় নেমে পড়ো। আমি যখন সিরাজগঞ্জে এই ছাত্র জনতার পক্ষে নেওয়ার জন্য মিছিলের ঘোষণা দিলাম, আমরা দেখেছি সেদিন আমাদেরকে পুলিশ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছিলেন। আমি মহিবুল্লাহর বাড়িঘর ঘেরাও করেছিলেন রাত 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত। তারপরেও আমাকে যখন অ্যারেস্ট করতে পারেন নাই, আমাকে আমার মিছিলকে ঘিরে তারা সেই মিছিলকে রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনী দিয়ে সেই মিছিলকে তস্তস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্রকে আমরা মিটিয়ে দিয়ে রাজপথে এসেছিলাম। আমাদের ছাত্র জনতাকে গ্রেফতার করার চেষ্টা করেছিল, সেই ছাত্র জনতাকে পুলিশের কাছে সিনিয়রে রাজপথে ছাত্র জনতার পক্ষে এই জন্য ফিরেছিলাম না যে মানুষের কাছে চাঁদাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, মানুষকে আবার নতুন করে নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এই জন্য সেদিন পুলিশের বুকের সামনে বুক টিকে দেয়নি। আমাকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সিরাজগঞ্জের বিজ্ঞান একরাম সেদিন আমার সঙ্গে রাজপথে ছিলেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন, আজকে দেশ স্বাধীন হয়েছে, পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার। বিগত জুলাই সনদের মধ্যে 70 হাজার ওলামা একরামের হত্যার চিত্র কেন ফুটে ওঠেনি? আমরা বলতে চাই, কেন বিডিআর হত্যার সেই চিত্র ফুটে ওঠেনি? আমরা সেটাকে নতুন করে সংযোজন করাতে চাই। আগামী দিনে বিচার গণহত্যার বিচার চাই এবং পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। আমরা সকলে মিলে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সের মাধ্যমে ইসলামের পক্ষে একটি বাক্স দিয়ে আগামী দিনে ইসলামকে সংসদে বসানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এলাইপুর থানার পক্ষে আয়োজিত আজকের গণসমাবেশের আমরা যেখানে গণসমাবেশ করছি 24 জুলাই আগস্টে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এলাইপুর থানার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহীদ সিহাব এখানে এনায়তপুর থানাতে তিনি শাহাদাত বরণ করেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। সংগ্রামী উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে প্রধান আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় নেতা, বেলকুচি, চৌহালি ও এনায়তপুরের গণমানুষের প্রিয়
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ কারা নির্যাতিত মুসলিম জননেতা মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নবী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কারা নির্যাতিত নেতা মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী ভাইয়ের আগমন, নবী ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা আমার, বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমি আপনাদের এলাকার আটারদাগ মাদ্রাসার ছাত্র ছিলাম। আমার শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুর রউফ সাহেব এবং আব্দুর রাজ্জাক সাহেব, ওনাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। এবং হুগলি দারুল উলুম মাদ্রাসার যিনি সাবেক মোহতামিম সাহেব ছিলেন, মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুর, আমি তখন ছোট ছিলাম, অনেক স্নেহ করতেন, অনেক আদর করতেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে হুজুরের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। প্রিয় ভাইয়ের আমার, আরো স্মরণ করছি 24শে জুলাই আন্দোলনে আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইনাদপুর থানা শাখার সাহিত্য সম্পাদক মোহাম্মদ শিহাব এই আন্দোলনে সে শাহাদত বরণ করেছে। আমি সকলকে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইয়ের আমার, 1978 সাল, 1978 সালের আগে যে দেশটা খাবার পেত না, অর্ধহার অনাহারে দিন কাটাতো দেশের নাগরিক, কিন্তু 1978 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল, এই 47 বছর বয়সে সেই দেশটা পুরো পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে তারা নেতৃত্ব দিচ্ছে। সেই দেশটা হলো কি? সেই দেশটা হলো চায়না। এই 47 বছর বয়সে তারা আমেরিকাকে টেক্কা দিয়ে কথা বলে, বলে কি বলে না? ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যে লড়াই হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেখানকার অধিকাংশ মিসাইল এসছে চায়না থেকে, চায়না সাপোর্ট দিয়েছে। শুধু এটাই না, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে সেখানেও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চায়না। তো এই 47টা বছর বয়সে তারা কি কাজটা করেছে, কি পলিসি অ্যাপ্লাই করেছে যে তাম পৃথিবীর মধ্যে তারা অর্থনৈতিক দিক দিয়ে, বাণিজ্যিক দিক দিয়ে, রপ্তানির দিক দিয়ে টপ পজিশনে আছে। আপনি যদি আপনার গায়ের কথা চিন্তা করেন, আপনি যে চশমাটা পরে আসেন, যদি বলা হয় কোথা থেকে এসছে, আপনি বলেন চায়না থেকে এসছে। আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, সেই পাঞ্জাবির বুতামের কথা যদি চিন্তা করেন, বলেন কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। আমরা যে কাপড়টা ব্যবহার করি, যদি বলা হয় কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। তাহলে এই 47 বছর বয়সে চায়না কি কাজটা করেছে, যে কাজটা করার কারণে তারা আজকে পুরো পৃথিবীর টপ লেভেলের বিজনেসম্যান হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারা কি করেছে? যারা 47 বছর আগে খাবার পেত না, দুবেলা এক বেলা পেট করে খাবার পেত না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি এবং জনস্ত্র, সকল কিছুতে তারা নেতৃত্ব দিচ্ছে। তাহলে তারা কি করেছে? আপনারা যদি বলেন তাদের দেশে স্বর্ণের খনি আছে, না, চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই। কিন্তু চায়নাতে কি আছে? চায়নাতে সেই 47-এ 96 কোটি মানুষ ছিল। চায়না সরকার কি করেছে? যে চায়না সরকার ছিল সে দেশপ্রেমিক ছিল। দেশপ্রেমিক হওয়ার কারণে এই 96 কোটি মানুষের একসাথে হাতকে তারা কর্মমুখী শিক্ষা নিয়েছে। এই শিক্ষার কারণে তারা প্রতিটি বাড়ি, প্রতিটি ইন্ডাস্ট্রি করেছে। যেগুলো একটা প্রোডাক্টের কথা বলেন, যেগুলো একটা পার্সের কথা বলেন, আমরা আজকে চায়নার দিকে তাকিয়ে যাই। কথা কিনা ভাই আমার? শুধু এটাই না, আমাদের সেম টাইম 1963 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া। যে মালয়েশিয়া আজকে 24 পর্যন্ত আমরা উন্নত রাষ্ট্র না, মালয়েশিয়া উন্নত রাষ্ট্র। বলেন যারা উন্নত রাষ্ট্র? আমার দেশের শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে যায় নাকি? মালয়েশিয়ার শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসে। তারা কোথায় আসে বলেন? আমরা যাচ্ছি। তার মানে কি এই সেম টাইমে স্বাধীন হওয়া মালয়েশিয়া তারা উন্নত রাষ্ট্রের দিকে চলে যায়। 1947 থেকে 78
1971 থেকে 2024 পর্যন্ত এই 54টা বছরে আমরা বাংলাদেশকে কোথায় নিতে পেরেছি বলেন? আমরা কোথাও নিতে পারি নাই। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভাঙর, আমার দেশের সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, মিসাইল নাই। তাহলে এই 54 বছর যারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা কি করেছে তা আমাদের প্রশ্ন রয়ে যায়। তাদের কিনা ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের কথা স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট। এই 71 থেকে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশ শাসন করেছে, যারা এই বাংলাদেশ শাসন করেছে, অধিকাংশ নেতা এবং নেত্রী দেশপ্রেমিক ছিল না, তারা ছিল চোর, লুটেরা, বাটপার এবং বাংলাদেশকে ঘিরে খাওয়ার সরকার ছিল। প্রিয় ভাইরা আমার, এই 24 পরবর্তীতে সময় এবং সুযোগ এসছে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশকে সামরিক শক্তিতে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষকে প্রশিক্ষিত দক্ষ করে বাংলাদেশের প্রতিটা পাড়ায় মহল্লায় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। আমার দেশের 120 কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে, যে সমুদ্র বন্দরের মাধ্যমে পৃথিবীর 120টা রাষ্ট্রে আমরা যখন তখন আমাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি। কি বলেন, পারি কি পারি না? আমার দেশের 20 কোটি মানুষের হাত, এই 40 কোটি মানুষের হাতকে যদি দক্ষ এবং যোগ্য করা যায়, এদেশের মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবে। পারবে কি পারবে না ভাই? প্রিয় ভাই আমার, এই চায়নাতে প্রযুক্তি ছিল না। আপনারা ধরেন পুরো পৃথিবীর মধ্য থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকান পশ্চিমা দেশগুলো প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করে। চায়না কি বলেছে? পুরো বিশ্বের কাছ থেকে 78 পর থেকে আসেন আমার দেশে 96 কোটি মানুষ আছে, আমার দেশে ফ্যাক্টরি করেন, ইন্ডাস্ট্রি করেন। তারা ইন্ডাস্ট্রি আহ্বান জানিয়েছে, তারা ভ্যাট মুক্ত করেছে, শুল্ক মুক্ত করেছে এবং শ্রমিকের মূল্য কম দিয়ে তাদের দেশে আগে ফ্যাক্টরি ঢুকানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। যখন এই ফ্যাক্টরিগুলো আসে, আসার পরে এই ফ্যাক্টরিতে কাজ করার কি বিদেশ থেকে লোক আসে না ওই দেশের লোকই আসে? তো ওই দেশের লোক যখন আসে তখন কি করেছে? উন্নত দেশের যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো চুরি করে তারা পাশে নিজের দেশের টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। শুধু এটাই করে নাই, অন্য দেশের যে প্রোডাক্টের 10 টাকা দাম, তারা বলে আমার দেশের প্রোডাক্ট যদি নেন সেটার দাম 5.5 টাকা। তার মার্কেটে কোনটা উন্নত হবে, মার্কেটে কোনটা বেশি চলবে, যে প্রোডাক্টটার দাম কম সেই প্রোডাক্টটা চলবে। আমরাও বলি এদেশের 20 কোটি মানুষকে যদি দক্ষ এবং যোগ্য করা যায় এবং তাদেরকে যদি প্রশিক্ষিত এবং দক্ষ করা যায়, তাহলে এদেশের মানুষ হাজার হাজার ধরনের প্রোডাক্ট তৈরি করবে, যে প্রোডাক্টটা আমরা পুরো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সাপ্লাই দিয়ে আমরা উন্নত রাষ্ট্রে তৈরি হতে পারবো। আমার দেশের সমুদ্র রয়েছে, বাংলাদেশে 1,47,000 বর্গ মাইল, সেম কাছাকাছি আমাদের সমুদ্র রয়েছে, যেখানে আমাদের সিলেকা বালু রয়েছে, খনিজ বালু রয়েছে, আমাদের কয়লা রয়েছে, আমাদের গ্যাস আছে, আমাদের পেট্রোল আছে, বিভিন্ন খনিজ পদার্থ বাংলাদেশে আছে। কিন্তু এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো কিছু হচ্ছে না। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্ট বাংলাদেশের ছেলেদেরকে দক্ষ এবং যোগ্য করার জন্য এমন একটা সিলেবাস প্রণয়ন করব, যে সিলেবাসের মাধ্যমে একটা ছেলে যোগ্য এবং দক্ষ হবে এবং প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় মহল্লায় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে তুলবে, যার মাধ্যমে বাংলাদেশ উন্নত হয়ে যাবে। তাদের কিনা ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করেন যে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কিভাবে দেশ চালাবে? আমরা স্পষ্ট বলতে চাই, 71 থেকে 24 পর্যন্ত তারা দেশ চালিয়েছে, তারা ব্যর্থ, অযোগ্য এবং বাংলাদেশের টাকা চুরি করে বেগম পাড়া বিভিন্ন দেশে তারা বাড়িঘর তৈরি করেছে। কিন্তু এতটুকু নিশ্চিত, এই ওলামায়ে কেরামদের যদি ভোট দেন, এই হুজুরদেরকে যদি ভোট দেন, ইসলামী সংগঠনকে যদি ভোট দেন, তারা বাংলাদেশ ছেড়ে কোথাও পালাবে না। প্রিয় ভাইরা আমার, এই 24 পরবর্তীতে একটা সময় এবং সুযোগ এসছে, পরিবর্তনের সময় এবং সুযোগ এসছে। 71 থেকে 24 পর্যন্ত যে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন হওয়ার কারণে কি প্রবলেমটা দেখা দিয়েছে? আজকে এক দল নির্বাচনে জয়লাভ করে, জয়লাভ করার পরে আরেক দল পরের দিন হরতাল ডাকে কি ডাকে না? কোন আলোচনায় ডাকে কি ডাকে না? হরতাল ডাকে কি করে? রাস্তা অবরোধ করে। আপনার
সিএনজি একটা অটো রিক্সা সেটা রাস্তায় চালিয়ে দেয়, দেয় কি দেয় না? কেন দেয়? এই নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের কারণে। এই জন্য পীর সাহেব কিন্তু চরমায় একটা আওয়াজ তুলেছে মাথা ময়দানে, সেটা হলো কি, আমরা দেশের নাগরিক, আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে। এই ভোটের মূল্যায়নের পদ্ধতিটা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন। পীর সাহেবের বক্তব্যের কথা হলো যে নির্বাচনের পরের দিন কোনো হরতাল হতে পারবে না, কোনো অবরোধ হতে পারবে না, জানমালের ক্ষতি হতে পারবে না, দেশের সম্পদ যেন নষ্ট না হয়, এরকম একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচন ব্যবস্থা হলো কি, যে যত পার্সেন্ট যে দল ভোট পাবে সেই ভোট নিয়ে তারা সংসদে যাবে, যত তর্ক লাগুক, বিতর্ক লাগুক, যুক্তি লাগুক, পাল্টা যুক্তি লাগুক, সব হবে সংসদে, রাস্তায় কোনো আন্দোলন চলবে না। এই জন্য পীর সাহেব চরমনায় বলেছেন যে আগের যে নির্বাচন পদ্ধতি ছিল, এই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগে, একজন আরেকজনের বিরুদ্ধে লাগে, একজন আরেকজনের বাড়িঘর জ্বালিয়ে দেয়। অতএব এই পদ্ধতি বাদ দাও, এই পদ্ধতি বাদ দিয়ে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করো যে পদ্ধতি নির্বাচনের পরের দিন কোনো ধরনের আন্দোলন হবে না, সংগ্রাম হবে না, যত কথা হবে, স্লোগান হবে, বক্তব্য হবে, সব হবে সংসদে। আমাদের টাকা, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট দিয়ে সংসদ ভবনের ফ্যান চলবে, এসি চলবে, কেন পাল্টা করতে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কি পীর সাহেবের একটা পদ্ধতি, এই পদ্ধতিকে ভালো মনে করেন না খারাপ মনে করেন? আপনারা পীর সাহেব চরমনার ডানে এবং বামে থেকে হুজুর যে ঘোষণা দিলেন, আপনারা কি সেই আন্দোলন এবং সংগ্রামে হুজুরের পাশে রাখতে রাজি আছেন? সবাই এ ভাই আমার, এই 24-এর আন্দোলন, এই 24-এর আন্দোলনে ছাত্র জনতা নেমেছিল, সেখানে একমাত্র ব্যানার নিয়ে, সংগঠনের নাম নিয়ে যারা মাঠে নেমেছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা আছে আপনাদের কাছে। সেই প্রত্যাশা হল কি, এই ফ্যাসিস্ট কারণের জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, তাহলে আপনাদের কাছে কি আমাদের প্রত্যাশা আছে কি নাই? এই 36শে জুলাইয়ের 3-4-5 দিন আগে আমার বাসা 3-4 ট্রাক পুলিশ নিয়ে ঘেরাও করেছে। তার প্রায় 8-9 মাস আগে আমার বাসা ঘেরাও করে আমাকে, আমার ভগ্নিপতিকে, আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, রিমান্ডের পরে রিমান্ড দিয়েছে, আমাদেরকে নির্যাতন করেছে, কিন্তু আমাদেরকে ইসলামের পথ থেকে এক বিন্দু সরাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই জুলাই আগস্টের আগে আমার বাসায় পুলিশ থানা দিয়েছে। আমরা ওই সময় এক এক জায়গায় ঘুমাতাম, এক একদিন এক এক জায়গায় যাইতাম। আমাকে না পেয়ে আমার ফ্যাক্টরির প্রায় 40-50 জন লেবারদেরকে তারা অ্যারেস্ট করেছে। আমাদের কোনো স্পষ্ট রাজনীতি আমি করি না, আমাকে ছেড়ে দিতে আপত্তি নেই, আমাকে রিমান্ড দিন, কিন্তু আমার ফ্যাক্টরির ওয়ার্কার তারা কি করেছে, কি অপরাধ করেছে, আমার দায়িত্ব তাদেরকে নিতে হবে। তাদেরকে আমার বাজে সিস্টেম, এই বাজে সিস্টেমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, পীর সাহেব চরমনায় দাঁড়িয়েছে। আপনারা কি এই সিস্টেম, এই আমূল পরিবর্তনের জন্য পীর সাহেব চরমনায়ের ডানে বামে সামনে পিছনে দিকে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে সিরাজগঞ্জের 6টি আসন রয়েছে, উল্লাপাড়া, চৌহালি, শাজাপুর, বেলকুচি, কামারখন্দ। এই 71 থেকে এই পর্যন্ত যারা নেতৃত্বে গিয়েছে, এই কুটনি এলাকা, এই শাজাপুর এলাকা হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কথা কেন ভাই আমার, এখানে প্রচুর পরিমাণ কাপড় প্রোডাকশন হয়, কিন্তু আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস নাই। যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস না থাকার কারণে আপনাদের প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিংটা বেড়ে যাচ্ছে। শুধু এটাই না, এখানে আপনাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের সমস্যাগ্রস্ত হচ্ছে। আমার চৌহালি প্রতিনিয়ত প্রতিদিন ভাঙনের শিকার হচ্ছে, প্রায় 5-7 কিলোমিটার চৌহালি ভেঙে গেছে, কিন্তু এটা দেখার কোন লোক নাই। এখানে কি নাই, সুরক্ষা বেড়িবাঁধের ব্যবস্থা করে নাই। আমার সিরাজগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক হয়েছে, সেই পার্কের কথা শুনে আজ থেকে কয়েক বছর আগে থেকে, 7-8-10 বছর আগে থেকে, এই 10 বছরেও সিরাজগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ককে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আমরা ওয়াদা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনারা যদি ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারেন, তাহলে এই হুগলি এলাকা, এই শাহজাদপুর, এই চৌহালি এবং বেলকুচিতে
দেশ এবং যোগাযোগকে উন্নত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে এখানকার জন্য সরকার যে বরাদ্দ দিবে সেই বরাদ্দ কাজ করার পরবর্তীতে আমরা সরকারিভাবে ঘোষণা দিব যে এইখানে এত টাকা খরচ হয়েছে, এই টাকা বেঁচে গেছে। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সর্বোচ্চকে আমরা প্রদর্শন করব। এখন দায়িত্ব আপনাদের, আপনারা ইসলামী সংগঠন নেতৃবৃন্দকে জয়লাভ করাবেন কিনা সেটা হলো আপনাদের দায়িত্ব। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সরকারি ফান্ডের যে বাজেট, প্রত্যেকটা বাজেট আপনাদের জন্য, আপনাদের সেবায় আমরা নিয়োজিত করব। এখন আপনাদের দায়িত্ব, আপনারা ইসলামী সংগঠনের নেতৃবৃন্দকে ভোট দিয়ে, হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিম। অবশ্যির মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন 24-এর গণঅভ্যুত্থানের ছাত্রদের অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, সারা বাংলার লক্ষ কোটি আন্দোলনকারী হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসেছেন পীর সাহেব চরমনায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই মিলে শরীক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দ্বীনে মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ এনায়েতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্য দলের নেতৃবৃন্দ সহ ওলামায়ে কেরাম, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে অনেক আলোচকদের আলোচনার মাধ্যমে আমরা অনেক বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবার একটু সংক্ষেপে স্মরণ করার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আজকে বাংলাদেশ স্বাধীন হল 54 বছর চলছে। 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমরা দেশবাসী মানুষ কি পেয়েছি এটা আমাদের জানা। তারপর আমি বলছি, এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে সেই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে।
এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে খুন হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। প্রায় 24 লক্ষ কোটি টাকার উপরে এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। সেখানে বেগম পাড়া তৈরি করেছে। সদ্য ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তাদের যে ভূমিমন্ত্রী ছিল, শুধু 3টা দেশের মধ্যে তার একা প্রায় 620টার মতো বাড়ি পাওয়া গেছে। সেই বাড়ির দাম প্রায় 5,700 কোটি টাকা। এই টাকাটি তার বাপের কামাই টাকা না, আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ চেয়ারে বসে ক্ষমতা এখান থেকে বিরুদ্ধে পাঠান। এদেশের মধ্যে আয়না ঘরের মতো তাম দুনিয়ার ইতিহাস বিরল, আইয়ামের জাহিলিয়াতের চেয়ে অসভ্য নির্যাতনের একটা চিত্র, তার নাম হল আয়না ঘর। আমরা এদেশে এদের পরিচালনায় সেই মায়ের চিৎকার এখন আমাদের কানে ভাসছে। মা সন্তানকে হারিয়ে বলতেছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই বাংলাদেশের এই অবস্থান আমরা কতদিন দেখব? এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ আমার দেশ। এদেশ নিয়ে চিন্তা করা, এদেশের ভালো মন্দ নিয়ে বিবেচনা করা, এ দায়িত্ব আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের আছে না নাই? সেই হিসাবে বলব 5ই আগস্ট বাংলাদেশকে তৈরি করা, সুন্দর বাংলাদেশ নির্মাণ করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে, তখন তারা আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিয়ে ওরা আফসোস করবে। সেজন্যই আমি আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে আমরা, আপনারা দেখেছেন 53-54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি। কিন্তু যে দেশের ভিতরে 93 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে ইসলাম নীতি আদর্শের শাসন আমরা বাস্তবায়ন দেখি। এখন বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা তো বারবার 53 বছর পরীক্ষা করেছি, এবছর এই সামনের জাতীয় নির্বাচনে আমরা ইসলাম নীতি আদর্শের সরকার আমরা ক্ষমতায় নিতে চাই। সেই লক্ষ্যে আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। এরপরে আপনারা দেখেছেন, আমরা ঘোষণা করেছি যে যারা কি দেশ প্রেমিক রয়েছে তাদেরকে সহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে, আর আমরা ভারতের দালাল হতে চাই না, আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার, এদেশকে সামনে দেশ তৈরি করার দায়িত্ব আমার এবং আপনার। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা 53 বছর জাতীয় নির্বাচন দেখেছি, কিন্তু 53 বছরে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতে বাক্স চলে যায়। আমরা কি দেখেছি? কালো টাকার দৌরাত্মের কারণে, পেশি শক্তের তাণ্ডবের কারণে
ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই। আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে 35-40% ভোট 100% লোকের নেতৃত্ব দিয়ে এই দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে নিয়ে গেছে, তলানিতে পৌঁছে দিয়েছে। 35-40% ভোট পেয়ে আর 60% মানুষ তাদের মতামত উপেক্ষা করে এর দেশ যদি কেউ চালাতে চায়, সে দেশ কি সুন্দর চলে? এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি, যেটা নতুন আবিষ্কার করছি তাই না। এই নির্বাচন পদ্ধতি তাম দুনিয়াতে প্রায় 91টা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে। যেই নির্বাচনের নাম হলো পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচনটা কি? বিএনপির সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিআর কাকে বলে। এবারে পিআর খায় না মাথায় দেয়, পিআর খায়ও না মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয়। পিআর খায় মাথায় দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, একবারে বাংলার জমিন নিষ্কাশিত করার সেই প্রিয় শয়তান তৈরি হয় না। পিআর নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা থাকে না। পিআর নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়, ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে। কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয়, যে পার্সেন্ট পাবে সেই বুঝে তার প্রতিনিধি সংসদে চলে যাবে। তারা জাতীয় সরকারের কথা বলে, জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে? তোমার থেকে খয়রাত নিয়ে আসবে না, তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে। এইগুলো পিআর নির্বাচন পদ্ধতি। এই যে যখন ওরা দেখছে মনে হয় যেন আকাশের আসমান ঠাড়া পড়ছে মাথা, এখন ভুল নাই, এখন অস্থির হয়ে গেছে। এখন ওরা পিআর সেরে না, খায় না মাথায় দেয়। পিআর খায়ও না মাথায়ও দেয় না, পিআর দিয়ে দেশ সুন্দর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আসেন আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এখন 5ই আগস্টের পরে যারা নাকি ইসলামী নীতি আদর্শ লালন করেন, আপনারা দেখেছেন তারা দেশের মানুষের শান্তির জন্য এবং সংখ্যালঘুদের মান ইজ্জত এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা কিন্তু পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম। আর তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী হয়, তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্য, তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্য, তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্য। আমি আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা কেউ চাঁদাবাজি যারা চাঁদাবাজ তাদের সহযোগিতা আমরা না হই, আমরা যেন খুনিদের সহযোগিতা না করি, আমরা যেন তিনদার বাসদের সহযোগিতা না করি। এই লক্ষ্যে আমাদের আওয়াজ তুলতে হবে যে আজকে এদেশ আমার, এদেশের মাটিও মানুষ, আমরা যেন ভালো থাকতে পারি। এই লক্ষ্যে আমাদের ইসলামী নীতি আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্য আমরা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আপনাদের এই সিরাজগঞ্জের যে 6 আসন রয়েছে, তার ভিতরে 4 আসনের আপাতত আমি সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করছি। এই সিরাজগঞ্জ 2-তে আমাদের মুফতি মুহাম্মদুল্লাহ, তাকে হাত পাকা প্রতীক আমি দিচ্ছি। আপনারা এই অশান্তির আগুন, এই হাত পাকা বাতাসের মাধ্যমে শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করুন। সিরাজগঞ্জ 3 বীর মুক্তিযোদ্ধা কাজী আইনুল হক, ওই আইনুল হক জানাচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক।
মেসবাহ উদ্দিন, তাকে আমরা ভালোবাসা করতে গিয়ে আপনাদের সামনে আমারও হিসাবে আমি রেখে গেলাম। আর সিরাজগঞ্জ 5 মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী। আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমাদের সবাই একাত্রিত হয়ে দেশ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার।